একটি কুখ্যাত কোম্পানি আর একদল স্নাইপারের মধ্যে যুদ্ধ। উদ্দেশ্য একটাই, সেই কোম্পানিকে বন্ধ করে দেওয়া। এই অভিযানে একটা ছোট্ট ছেলেকে বাঁচিয়ে স্নাইপার হিসেবে যে প্রস্তুত করে, বড় হয়ে সে তার বুকেই বন্দুক ধরে। কি এমন হয়েছিল তাদের মধ্যে? কেনই বা জীবন দানকারীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় সেই ছেলেটি? এমনই লোমহর্ষক কাহিনী শুনতে চলুন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জঙ্গলকে দেখানো হয়, যেখানে কিছু সৈনিক তাদের টার্গেটের জন্য অপেক্ষা করছিল। নিজেদের স্নাইপার রাইফেলের সাহায্যে তারা একটি বাড়ির দিকে তাক করেছিল, যেখানে সালভেশন সোসাইটি নামে একটি অবৈধ কোম্পানি চলছিল। তারা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি করত, কিন্তু বাস্তবে তারা তাদের অঙ্গ পাচারের কাজ করত। তাই সেই চাইনিজ সৈনিকরা সালভেশন সোসাইটির প্রধান সংপাকে শেষ করতে এসেছিল। চাইনিজ সৈনিকদের প্রধান ছিল জিংমিং। সে সংপাকে শেষ করার সাথে সাথে বাচ্চাদেরকে উদ্ধার করতে চাচ্ছিল, কিন্তু তার দলের সদস্যরা তাকে মনে করিয়ে দেয়, আমাদের মিশন শুধু সংপাকে শেষ করা, বাচ্চাদেরকে বাঁচানো আমাদের কাজ নয়। এর মধ্যেই সেই বাড়ির একটি ছেলে একটি কাচের বোতল তুলে নেয়, আর সেটা দিয়ে সে জিংমিংকে দেখে ফেলে। জিংমিং অনেক অবাক হয়ে যায় যে প্রায় 1 মাইল দূর থেকে সেই ছেলেটি তাকে কিভাবে দেখতে পেল, তাও তার একদম নিখুঁত লুকিয়ে থাকার পরেও, যেখানে কেউই তাকে দেখতে পারছিল না। কিছুক্ষণ পর তারা জানতে পারে সংপা নিজের হেডকোয়ার্টারে যাচ্ছে, কিন্তু জিংমিং নিজের লক্ষ্য সেই ছেলেটির উপরে রাখে, যাকে অপারেটিং রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিষ্পাপ বাচ্চাটির উপর একটি মারাত্মক অপারেশন হতে যাচ্ছিল, আর তারা তার হৃৎপিণ্ড বের করে নিতে চাচ্ছিল। সেই ছেলেটিকে বাঁচানোর জন্য জিংমিং দ্রুত নিজের রাইফেলের অবস্থান পরিবর্তন করে। এসব দেখে তার দলের সদস্যরা অনেক রেগে যায় আর ভয় পায় যে তাদের মিশন ফেল না হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সংপাও ঠিক তার ফায়ারিং লাইনে চলে আসে। এখন জিংমিংকে যে কোনো একটি সিদ্ধান্তই নিতে হতো। সে কি সংপাকে গুলি করতে চায় নাকি সেই ছেলেটিকে বাঁচাতে চায়? সে ওই ছেলেটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং সেই লোকটিকে গুলি করে দেয়, যে ছেলেটির অপারেশন করতে যাচ্ছিল। গুলির আওয়াজ শুনে সংপা তৎক্ষণাৎ গাড়িতে বসে পড়ে, কিন্তু জিংমিং তার ঘাড়ে গুলি করতে সক্ষম হয়। এসব দেখে সংপার লোকেরা অন্ধের মতো এদিক ওদিক গুলিবর্ষণ শুরু করে দেয়, ফলে অনেক নিষ্পাপ বাচ্চা মারা যায়। এদিকে সৈনিকরা নিজেদের শত্রুদের তো হারিয়ে দেয়, কিন্তু তাদের প্রধান টার্গেট সংপা তাদের হাত থেকে বেঁচে যায়। এই জন্য তাদের মিশন ফেল হয়ে যায়। কিন্তু জিংমিং সেই ছেলেটিকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার দলের সদস্যরা তাকে দোষ দেয় যে তোমার জন্যই আজকে সংপা বেঁচে গেল, আর এখন না জানি সে কত নির্দোষের প্রাণ নেবে। এরপর 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জিংটাই নামের একজন যুবককে দেখতে পাই, যে স্নাইপার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল। এটা সেই ছেলে ছিল যাকে জিংমিং সালভেশন সোসাইটি থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। বর্তমানে সে নিজের ব্যাচের সবচেয়ে ভালো স্নাইপারদের মধ্যে একজন ছিল, আর তাদের প্রশিক্ষক আর কেউই নয় বরং স্নাইপার জিংমিংই ছিল। জিনটাই নিজের সর্বোচ্চটা দিয়ে প্রশিক্ষণ নিচ্ছিল আর নিজের ভালো ভালো দক্ষতার প্রদর্শন করছিল, কিন্তু সে সব সময় জাওমির কাছে হেরে যেত, যে সেই ব্যাচের অন্যতম ভালো স্নাইপার ছিল। আসলে জিংমিং জিনটায় সাথে সাথে জাওমিকেও সেই কোম্পানির হাত থেকে বাঁচিয়ে এনেছিল, আর তাদের দুজনকেই জিংমিংই বড় করেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিনটাইকে সংপাকে শেষ করার মিশন দেওয়া হয়েছে। এটা জেনে জাওমি জিংমিংকে জিজ্ঞেস করে, আপনি এই মিশনটি আমার পরিবর্তে জিংটাইকে কেন দিয়েছেন? কিন্তু জিংমিং চুপ থাকে। এদিকে জিনটাই নিজের স্নাইপার পজিশন থেকে শত্রুদের গতিবিধি মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর অন্যদিকে মনিটরিং রুম থেকে ক্যাপ্টেন ওং জিংমিংকে জানায়, আমরা আমাদের মিশনে টানা 7 বার ফেল করেছি। এটা শুনে জিংমিং এর সন্দেহ হয় যে নিশ্চয়ই তাদের দলে সালভেশন সোসাইটির কোনো গুপ্তচর আছে। এরই মধ্যে শত্রুপক্ষ জিনটাই আর তার দলের সদস্যদেরকে দেখে ফেলে আর তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। জিংমিং জিনটাইকে নির্দেশ দেয় মিশন বন্ধ করে ফিরে আসার জন্য, আর সে নিশ্চিত হয়ে যায় ওং ঠিকই বলছিল। এরই মধ্যে সংপার লোকেরা তাদের সব কমিউনিকেশন লাইন আর মনিটরিং চ্যানেলগুলো জ্যাম করে দেয়। এতে মনিটরিং রুমের কেউই আর সৈনিকদের নির্দেশনা দিতে পারে না, কিন্তু জিংমিং এর কমিউনিকেশন লাইনে একটু একটু সিগন্যাল পাওয়া যাচ্ছিল। আর এরই সাহায্যে জিনটাই জিংমিংকে বলে, আমি সংপাকে শেষ না করে কোনোভাবেই ফিরে আসবো না। এখন অন্য কোনো উপায় না দেখে জিংমিং জাওমিকে প্রধান বানিয়ে আরেকটি দলকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ওং বলে, যতক্ষণ পর্যন্ত সেই গুপ্তচরের খোঁজ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আরেকটি দলকে সেখানে পাঠানো উচিত হবে না, কারণ শত্রুরা আমাদের প্রত্যেকটি পদক্ষেপের খবর পাচ্ছে। এভাবে এই মিশনটি কখনোই সফল হবে না। এসব নিয়ে জিংমিং আর ওং এর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে তাদের কমিউনিকেশন লাইন ঠিক হয়ে যায়, আর তখন জিংটাই তাদেরকে জানায়, আমরা এখানকার সবাইকে শেষ করে দিয়েছি, কিন্তু সংপাও এখানে নেই। এখানে ক্যাপ্টেন ওং তাকে প্রমাণ খুঁজতে বলে। কিছুক্ষণ খোঁজার পর জিংটাই একটি ল্যাপটপ পায়, যেখানে অস্ত্র, নেশাদ্রব্য আর মানুষের অঙ্গ অবৈধভাবে পাচারের
সকল তথ্য ছিল। সেখানে জিংমিং এর একটি ছবিও পাওয়া যায়। এখন এই জন্য সবার সন্দেহ হয় যে সেই গুপ্তচর জিংমিং নিজে নয়তো। জিংমিং নিজের পক্ষে কিছুই বলতে যাবে তার আগে ওং জাওমিকে নির্দেশ দেয় জিংমিং এর বন্দুক নিয়ে নিতে। এতে জিংমিং অনেক কষ্ট পায় যে 30 বছর দায়িত্ব পালনের পরেও তারও পুরো সন্দেহ করা হচ্ছে। তখন জাওমি জিংমিং এর বন্দুক নিয়ে নেয়, আর তখনই আসল গুপ্তচর জিংমিং এর উপরে গুলি চালাতে যায়। কিন্তু সৌভাগ্যবশত জাওমি জিংমিংকে বাঁচিয়ে নেয়, আর সেখানে এর জন্য হুলস্থুলু কাণ্ড বেঁধে যায়। তখন জানা যায় গুপ্তচর একজন নয়, বরং সৈন্যদলের অনেকেই সংপার সাথে কাজ করছে। এখন এত আওয়াজ শুনে জিংটাই দ্রুত নিজের সদস্যদেরকে বাঁচাতে চলে যায়। এদিকে জাওমি আর জিংমিং দুজন মিলে শত্রুপক্ষের সাথে লড়াই করতে থাকে। আর যখন জিংটাই সেখানে পৌঁছায় তখন সে নিজের সঙ্গীদের লাশ দেখতে পায়। ক্যাপ্টেন ওংও প্রায় মৃত অবস্থায় ছিল, আর সে জিংটাইকে বলে আসল বিশ্বাসঘাতক জাওমি আর জিংমিং। এটা শুনে জিংটাই পুরো অবাক হয়ে যায়। এখন সে কিছু করবে তার আগেই জিংমিং তার মাথায় বন্দুক তাক করে আর বলে আমি তোমার সাথে কিছুই করব না। কিন্তু জিনটাই তাকে আর বিশ্বাস করে না, আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর জাওমিও মারামারিতে যুক্ত হয়ে যায়। জিংটাই জাওমিকে গুলি করে, কিন্তু জিংমিং তার সামনে চলে আসে আর তার গুলি লেগে যায়। এরপর সংপা আর্মি বেসে গিয়ে একটি বাজুকা দিয়ে পুরো ভবনটিকে উড়িয়ে দেয়। এরপর আমাদের 8 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জিংটাই রাস্তায় নেমে গিয়েছে, কারণ সে সংপাকে শেষ করার মিশনে এখনো সফল হতে পারেনি। সে মদ্যপান করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেখানেই ফ্যাং নামের একটি ছোট ছেলে দৌড়ে তার কাছে আসছিল। আর কিছু লোক তাকে তাড়া করছিল, কারণ সে টাকা চুরি করেছিল। ফ্যাং জিংটাইকে বাবা বলে ডাক দেয়। এটা শুনে তারা জিংটাইকে মারতে শুরু করে আর তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এরপর জিংটাই ফ্যাংকে তার মার কাছে নিয়ে যায়। তার মার নাম ছিল মিয়া। মিয়া একটি বারে একজন যৌনকর্মীর কাজ করত। জিংটাই তার কাছে টাকা ফেরত চায়, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। এখানে জিংটাই ফ্যাংকে নিজের সাথে নিয়ে যায় আর বলে যতদিন না আমার টাকা উসুল হয়ে যাচ্ছে ততদিন তোমার ছেলে আমার জন্য কাজ করবে। সে ফ্যাংকে নিজের বাসায় নিয়ে যায়, যেটা বাসা নয় বরং গুদামঘর মনে হচ্ছিল। সে ফ্যাংকে বলে আর কখনো চুরি করবে না। পরের দিন জিনটাই আর ফ্যাং পুরনো জিনিস সংগ্রহ করা শুরু করে, আর সেগুলো মেরামত করে বিক্রি করতে থাকে। সে ফ্যাংকে পড়ালেখাও শেখানো শুরু করে দেয়। কিছুদিন পর মিয়া জিংটাইয়ের বাসায় যায় আর নিজের ছেলেকে পড়তে দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে মিয়ার চেহারায় আঘাতের চিহ্ন দেখে ফ্যাং বুঝে যায় যে তার মাকে কোনো গ্রাহক মারধর করেছে। তাই সে জিংটাইয়ের কাছ থেকে কিছু টাকা ছিনিয়ে নেয় আর নিজের মাকে দিয়ে বলে তুমি কিছুদিন কাজ করো না। রাতের বেলা জিনটাই আর মিয়া একত্রে ডিনার করে। এখানে মিয়া বলে ফ্যাং এর দেখাশোনা করার জন্য আমাকে বাধ্য হয়ে এসব করতে হয়। এর মধ্যে ফ্যাং জিংটাইয়ের একটি গোপন বাক্স খুলে ফেলে, যেখানে কিনা একটি বিপজ্জনক স্নাইপার রাইফেল ছিল। আর ঠিক সেই মুহূর্তে জিনটাই গিয়ে সেই বাক্সটি বন্ধ করে দেয়। ফ্যাং জিজ্ঞেস করে এসব কি, তুমি কি খুনি নাকি পুলিশ? কিন্তু জিনটাই কোনো উত্তরই দেয় না। পরের দৃশ্যে একজন বয়স্ক লোক নিজের জাঁকজমকপূর্ণ ঘরে খাবার খাচ্ছিল, আর এই ব্যক্তিটি আর কেউই নয় বরং জিংমিংই ছিল। সেখানে জাওমি এসে তাকে বলে আমরা এমন একটি বাচ্চার খোঁজ পেয়েছি যার রক্তের ধরন আপনার রক্তের ধরনের সাথে মিলে গিয়েছে। এখানে 8 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিংমিং এর গুলি লাগার পর জাওমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। জিংমিং এর জীবন তো বেঁচে গিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বলে তার বেঁচে থাকার জন্য 3 বছর পর পর একবার করে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করতে হবে। তার উপর জিংমিং এর রক্তের ধরন ছিল খুবই বিরল, এই জন্য বেঁচে থাকার সম্ভাবনা তার খুবই কম ছিল। তখনই সংপা অপারেটিং রুমে চলে আসে আর বলে জিংমিং সবসময় আমার পালতু কুত্তা ছিল। এটা শুনে জাওমি জিংমিংকে গুলি করতে যায়, কিন্তু তার মনে পড়ে যায় জিংমিংই তার জীবন বাঁচিয়েছিল, এই জন্য সে নিজেকে থামিয়ে নেয়। ততক্ষণে জিংমিং এরও জ্ঞান ফিরে আসে আর সে জাওমিকে বলে তুমি তোমার সিদ্ধান্ত নিজেই নাও। কিছুক্ষণ ভাবার পরে সে সংপাকে গুলি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংপার লোকেরা তার পায়ে গুলি করে দেয়। যখন তার সব আশা শেষ হয়ে গিয়েছিল তখন লং নামের একজন ছেলে সেখানে আসে আর সংপা সব লোকদেরকে শেষ করে দেয়। এরপর জিংমিং সংপার সব ব্যবসা নিজের নামে করে নেয়, আর তখন থেকেই জাওমি আর লং তার সহকারী হিসেবে তার সাথে কাজ করতে শুরু করে। এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে। বর্তমান দৃশ্যে আমরা দেখতে পাই ফ্যাং খাবার, ড্রিঙ্কস আর কিছু টাকা নিয়ে এসেছে। জিনটাই মনে করে যে হয়তো সে আবারও চুরি করেছে, তাই সে ফ্যাংকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর তার মনে পড়ে ফ্যাং এর হাতে রক্ত ছিল। তখন তার জানা হয়ে যায় যে ফ্যাং নিচে রক্ত বিক্রি করে টাকা আয় করেছিল। জিনটাই দ্রুত গিয়ে ফ্যাংকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লং আর তার লোকেরা তাকে অপহরণ করে নিয়ে যায়। জিনটাই তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে না। এরপর সে রক্তদান কেন্দ্রে গিয়ে ফ্যাং এর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায়, কিন্তু ডাক্তার তা দিতে অস্বীকার করলে সে তাকে পিটিয়ে সব তথ্য বের করে নেয়। আর এখানে সে জানতে পারে ফ্যাং এর রক্ত ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনে পাঠানো হয়েছে,
এর পরের দৃশ্যে জিনটাই একজন স্টাফ মেম্বার হিসেবে সেই অর্গানাইজেশনে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে অনেকগুলো লাশও দেখতে পায়, কিন্তু ফ্যাং এর লাশ পায় না। এতে সে সান্ত্বনা পায় যে ফ্যাং এখনো জীবিত আছে। আর তখনই একজন ডাক্তার এসে তার ঘাড়ে একটি ইনজেকশন লাগিয়ে দেয়। জিনটাই ঘুরে তাকালে সে তাকে চিনে ফেলে। এটা তো সেই ডাক্তার যে ছোটবেলায় তার হৃৎপিণ্ড বের করে নেওয়ার চেষ্টা করেছিল। সে ডাক্তারকে পেটানো শুরু করে আর ফ্যাং কোথায় আছে সেটা জানতে চায়। এখন সে সব মুখ খুলবে তার আগে জাওমি তাকে গুলি করে দেয়। সে পাশের ভবন থেকে জিনটাইকেও টার্গেট করেছিল, কিন্তু জিনটাই নিজেকে বাঁচিয়ে সেই ঘর থেকে বাইরে পালিয়ে যায়। ইতিমধ্যে লং এর লোকেরা তার উপরে আক্রমণ করতে চলে আসে, কিন্তু জিনটাই সবাইকেই শেষ করে দেয়। এরপর লং এর সাথে তার তুমুল লড়াই শুরু হয়ে যায়। তবে সেই ইনজেকশনের প্রভাবে জিনটাইয়ের শক্তি কমে যেতে শুরু করে আর এক পর্যায়ে সে ভবনের উঁচু থেকে নিচে পড়ে যায়। তা সত্ত্বেও সে বেঁচে বাসায় ফিরে আসে। মিয়া তার আঘাতে মলম লাগিয়ে দিতে থাকে। এখানে জিনটাই মিয়াকে কথা দেয়, আমি যে কোনোভাবেই হোক ফ্যাংকে বাঁচাবো। কিছুক্ষণ পর সে নিজের সৈনিকের সাজসজ্জা পরে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। পরের দৃশ্যে জিনটাই প্রায় 1 মাইল দূর থেকে লং এর হাতে গুলি করে দেয়। তারপর তাকে তাড়া করে এক জায়গায় নিয়ে যায় আর সেখানে আটকে রাখে। এখন লং ভয় পেয়ে তাকে এক জায়গায় নিয়ে যায় যেখানে অনেক বাচ্চাদেরকে রাখা হয়েছিল। এরপর সেখানকার কম্পিউটার অপারেটরের সামনে জিনটাই লংকে শেষ করে ফেলে আর কম্পিউটার অপারেটরকে ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনের অ্যাকাউন্টটি হ্যাক করতে বলে। যখন জাওমি হ্যাকিং সম্পর্কে জানতে পারে তখন সে তৎক্ষণাৎ জিনটাইকে কল করে আর তাকে টাকার লোভ দেখায়, কিন্তু জিনটাই রাজি হয় না। এখানে জিনটাই তাকে একটা ডিলের প্রস্তাব দেয় যে তুমি ফ্যাংকে আমার হাতে তুলে দাও আর আমি তোমার অবৈধ কাজের সকল তথ্য ফিরিয়ে দেব। এতে জাওমি তার ডিলে রাজি হয়ে যায় আর মধ্যরাতে তাকে ইস্ট সিটি ভবনে দেখা করতে বলে। যখন জাওমি সেখানে যায় তখন দেখে ফ্যাংকে নিতে একজন মহিলা এসেছে। এই জন্য রাগে সে দুজনের উপরে ওয়ার্নিং রাউন্ড ফায়ার করে আর জিনটাইকে বলে তুমি চুপচাপ আমার সামনে চলে আসো, কিন্তু জিনটাই আসে না। তাই জাওমি মিয়াকে মেরে ফেলার নির্দেশ দেয় আর বলে ফ্যাংয়ের যেন কিছু না হয়, কারণ তার হৃৎপিণ্ড আমাদের প্রয়োজন। এরপর মিয়া আর ফ্যাংকে শত্রুরা ঘিরে ফেলে, কিন্তু জিনটাই অনেক দূর থেকে তাদেরকে শেষ করে দেয়। এখানে জাওমি আর জিনটার মধ্যে স্নাইপার যুদ্ধ শুরু হয়ে যায় আর এরই মাঝখানে মিয়া আর ফ্যাং পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জাওমি মিয়াকে ধরে একটি চেয়ারের সাথে বেঁধে দেয় আর তাকে নিজের সামনে রেখে একটি কভারের মতো ব্যবহার করতে শুরু করে। সময় চলে যাচ্ছিল, তাই জিনটাই দ্রুত একটি অবস্থান নির্বাচন করে যেখান থেকে সে একটি ক্লিয়ার শট নিতে পারত। এরপর দুজন একে অপরের দিকে টার্গেট করে ফায়ারিং শুরু করে দেয়। জাওমি জিনটার বুকে গুলি করে দেয় আর জিনটাই চেয়ারের পায়ে গুলি করে দেয় আর এই কারণে জাওমি ভবন থেকে নিচে পড়ে যায়। জিনটাই নিজের বুকে একটি বুলেট প্রুফ আয়রন পিস লাগিয়ে রেখেছিল, যার ফলে সে বেঁচে যায়। সে মিয়াকে বলে তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও, কিন্তু হঠাৎ করে সেখানে জিংমিং চলে আসে আর মিয়াকে মেরে ফেলে। আর যতক্ষণে জিনটাই সেখানে পৌঁছায় ততক্ষণে জিংমিং ফ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে যখনই জিংমিং নিজের বাসায় পৌঁছায় তখনই সে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের প্রস্তুতি নিতে শুরু করে। এরপর জিনটাই সেই ভবনের গ্লাসে একটি গুলি চালিয়ে দেয়, কিন্তু সেই ভবনের গ্লাসটি বুলেট প্রুফ ছিল। এতে জিংমিং ভয় পেয়ে যায়। এই জন্য জিনটাইকে ধরার জন্য সে 3 জন স্নাইপারকে পাঠিয়ে দেয় আর নিজের অন্য লোকদেরকে ভবনটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দিয়ে দেয়। এরপর গুলির চিহ্ন দেখে সে জিনটার অবস্থান বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু জিনটাই রিমোট কন্ট্রোল দিয়ে গুলি চালিয়ে তাদেরকে বিভ্রান্ত করতে থাকে। এখন সবচেয়ে ভালো স্নাইপার হওয়ার কারণে সে জিংমিং এর 3 জন স্নাইপারকে এক এক করে শেষ করে দেয়। তারপর ভবনে প্রবেশ করে সে এক এক করে জিংমিং এর লোকদেরকেও মেরে ফেলে। এরপর সে জিংমিংকেও সামনে পেয়ে যায়, কিন্তু তাকে মেরে ফেলার পরিবর্তে সে নিজের বর্ম খুলে ফ্র্যাংকে নিতে যায়। সুযোগে সৎ ব্যবহার করে জিংমিং পেছন থেকে তার উপরে গুলি চালিয়ে দেয়, কিন্তু জিংটাই তার উপরে আক্রমণ করে না। এতে জিংমিং অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি এই ছেলেটিকে কেন বাঁচাতে চাচ্ছ? উত্তরে জিনটাই জিজ্ঞেস করে সেদিন আপনি আমাকে কেন বাঁচিয়েছিলেন? এতে জিংমিং কিছুই বলতে পারে না, কারণ সে নিজের ছেলেকে মারতে পারত না। জিনটাই ফ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই জিংমিং নিজের হৃৎপিণ্ডের জটিলতার কারণে মেঝেতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এরপর মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জিনটাই ফ্যাংকে স্কুলে দিতে গিয়েছে আর ফ্যাং তাকে বাবা বলে ডাকছে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।